আপনাকে ব্র্যান্ডিং এ আমরা হেল্প করছি, এবং এই প্রোডাক্টটা যদি ভালো সেল হয় সেটার জন্য যদি কোনো ফাইন্যান্স লাগে সেটাও কিন্তু ক্লাব তাকে প্রোভাইড করছে। যার সাথে পরিচয় হয় সব আইটি বিজনেস যারা করে তারাই আসে, তো তারা কিন্তু আমার কম্পিটিটর, ওয়েল উইশার না। অনেক সময় নার্সারির একটা বাচ্চা, ওকে কিন্তু এ ফর অ্যাপল শেখানো হচ্ছে বা অ্যান্ড শেখানো হচ্ছে। সো ওয়াই নট এ ফর অ্যাবাকাস, বি ফর ব্লুটুথ, সি ফর কম্পিউটার, ডি ফর ডেটা। সো আমরা বলছি এ ফর অ্যাপেলও পড়ুক, এ ফর অ্যাবাকাসও পড়ুক। অটিজমের যেই বাচ্চারা আছে ওদের নিয়ে আমার একটা মেটা স্কুল দেওয়ার ইচ্ছা। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলির সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডেইলিতে। আর আমি ত্রিনাথ আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। কেমন আছে শাহরিয়ার খান আজকে? সবসময় আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকি। অনেক ভালো। অ্যাকচুয়ালি আপনি বহু গুণে গুণান্বিত। লাইক আপনি আইটি স্পেশালিস্ট, আপনি লেখালেখি করেন, ইউর অথর, প্লাস আপনি এন্টারপ্রেনার। আপনার কাছে কোন পরিচয়টা দিতে নিজেকে সবচেয়ে বেশি ভালো লাগে? অবভিয়াসলি এন্টারপ্রেনারশিপ, যেহেতু এটা আমার মাইন্ডসেটে চলে আসছে, এবং আমি নিজেকে এন্টারপ্রেনার হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কখনো জব করেছেন? হ্যাঁ, জব করেছি। কত বছর? আমার ক্যারিয়ারের শুরুটাই হয় একটা প্রাইভেট ইউনিভার্সিটির জুনিয়র লেকচারার হিসাবে। দেন বিভিন্ন টেলকো, সফটওয়্যার কোম্পানি, প্রাইভেট কোম্পানিতে জব করেছি। 5-6 বছর করেছি। ভালো লাগে না 9টা 5টা জব? মাস শেষে তো একটা স্যালারি আসতেছে। স্যাটিসফ্যাকশনটা ছিল না, স্যালারিটা বড় কথা না, আমার যেটা মানসিক স্যাটিসফ্যাকশন, যে আমার মনে হচ্ছিল যে আই ক্যান ডু মোর। তো অফিস করলে যেটা হয় একটা নির্দিষ্ট কিন্তু একটা সীমার মধ্যে বা একটা টার্মসের মধ্যে থাকতে হয়, ওই অফিসের যেটা মিশন ভিশন সেটাকে বাস্তবায়ন করতে হয়। সো ওই জায়গা থেকে আমি ডিসিশন নেই যে আমি জবটা ছেড়ে দিব, এবং আমার একটা কনফিডেন্স ছিল যে আমি যদি জব ছেড়ে দিয়ে বিজনেস করে ফেল হই, আই ক্যান ডু এগেইন। যেহেতু আমি টেকনোলজিতে পড়াশোনা করেছি, আমি জানতাম যে এই টেকনোলজিটা কখনোই কমবে না, এটা বাড়বে, এটা ডিমান্ড বাড়বে। সো আমি একটা রিস্ক নিয়েছি, এবং আমার মনে হয় আমি আলহামদুলিল্লাহ আমার ডিসিশনটা সেই দিনের জন্য ভালো ছিল। আপনি পড়াশোনা করেছেন এই টেকনোলজিতে? হ্যাঁ, টেকনোলজিতে পড়াশোনা করেছি। আমি গ্রাজুয়েশন প্রাইভেট ইউনিভার্সিটিতে, আফটার দ্যাট মাস্টার্স করেছি, এমবিএ করেছি, দেন তো জব করে দেন বিজনেস। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের কিন্তু একটা প্রেশার থাকে যে ইয়েতে আপনাকে জব করতে হবে, পাশ করেই জব করতে হবে, তোমার খরচ আর দেওয়া যাবে না। সেই কনসার্ন থেকে আসলে জবটা শুরু করা, বাট কখনোই আমার ইচ্ছা ছিল না। ইউনিভার্সিটি লাইফ থেকেই আমি আর আমার বর্তমানে যে পার্টনার, আমরা দুইজনেই কিন্তু ফ্রিল্যান্সিং করতাম। তখন থেকে বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে চিন্তা করতাম। আমার মনে হয় আমাদের মাইন্ডসেটটা তখন থেকেই ছিল, বাট যে মিডল ক্লাস ফ্যামিলির যে একটা ব্যারিকেড, ওইটা ভাঙতে একটু সময় লেগে গেছে। আমাদের সবার একটা ধারণা থাকে যে আমরা কোনো একটা এন্টারপ্রেনার হতে গেলে উই নিড ক্যাপিটাল। হোয়াট ডু ইউ থিংক? শুধুই কি ক্যাপিটাল? না, শুধুই ক্যাপিটাল না, বাট ওই আমি যখন চিন্তা করেছি বিজনেস করব, তখন আমার মাথায় ছিল যে আসলে ক্যাপিটাল লাগবে। বাট টেকনোলজি বিজনেসটা এমন বিজনেস যেখানে আসলে আপনার মেধা লাগে, এবং আপনার একটা মাইন্ডসেট লাগে যে এটাতে লেগে থাকতে হবে। মানে জিনিসটা কেমন একটু কি আমরা বুঝিয়ে বলতে পারি? যেমন ধরেন, আপনি যদি এখন একটা গ্রোসারি শপ দেন, বা আপনি যদি একটা শোরুম দেন, একটা ধরেন মোবাইলের শোরুম দিলেন, দেন ইউ নিড এ শপ। আপনাকে সেখানে অ্যাডভান্স করতে হবে, ইন্টেরিয়র করতে হবে, প্রোডাক্ট কিনতে হবে। বাট আমাদের সফটওয়্যার বিজনেসে যদি আপনি স্কিলড হন, তাহলে কিন্তু সেটা লাগে না। আমি এবং আমার পার্টনার শুরু করেছিলাম 2014 সালে রায়ের বাজারে একটা অফিসের সাব অফিস নিয়েছিলাম আমরা 4000 টাকা ভাড়া দিয়ে। সো আমি তখন চাকরি ছেড়ে ফুল টাইম অফিসে বসি, আমার পার্টনারও চাকরি করে, ও চাকরি করে এসে অফিসের সন্ধ্যা 6টার সময় আমার সাথে সময় দেয়। সাথে আমাদের ছিল 2জন ইন্টার্ন। সো আমাদের ক্যাপিটাল বলতে ধরেন 4500 টাকার ওই ভাড়াটা দিতে হয়। আর আমাদের ল্যাপটপ আগে থেকেই ছিল। সো আমাদের আর 2টা টেবিল চেয়ার কিনেছি, এই হচ্ছে আমাদের ক্যাপিটাল। এটা কত সালের কথা? 14। আপনি যে কোম্পানিতে বসে আছেন বা আমরা কথা বলছি, এটা হচ্ছে নেক্সটক্রাফট লিমিটেড। এটা আমার কোর বিজনেস, যেটাতে আমরা সফটওয়্যার আউটসোর্সিং করি ইন্টারন্যাশনালি, যেখানে আপনি সিইও হিসেবে আছেন। হ্যাঁ, সিইও হিসেবে আছি। এবং 2017 সালে আমাদের ফার্স্ট স্টার্টআপ দেই নেক্সট পার্ক, বাংলাদেশের প্রথম পার্কিং অ্যাপ্লিকেশন যেটা। আচ্ছা আচ্ছা। এটা ভালো রান করছিল, বাট করোনার যেই একটা সাইড ইফেক্ট ছিল, ওই সময় আমাদের ইউজার কমতে থাকে এবং একসময় জিরো হয়ে যায়। আমাদের ওই স্টার্টআপটা ফেল করে। মন খারাপ হয়নি? না, মন খারাপ হয়নি, বিকজ হচ্ছে যে আমরা চিন্তা করেছিলাম, আমরা একটা গুড লার্নিং পেয়েছিলাম। লাইক দিস,
ধরেন আপনাকে বলছি যে দেখেন পার্কিং সমস্যার সমাধান করা দরকার, এইভাবে এইভাবে আমরা সমাধান করব, আপনি অনলাইনে বুকিং দিবেন, অনলাইনে আপনি রেন্ট পাবেন। বাট যখন আপনাকে বলছি যে আপনি পার্কিংটা ভাড়া দেন, তখন কিন্তু আপনি দিচ্ছেন না। তো ওইটা আমাদের একটা গুড লার্নিং ছিল, যে কোনো স্টার্ট আপে ওই দেশের কালচারের সোশিও ইকোনমি বিহেভিয়ারটা জানা দরকার। অর্থাৎ চালের বিজনেস খুব ভালো, আপনি যদি মানুষকে বোঝান যে চাল খাওয়া যাবে না, চালে অনেক কার্বোহাইড্রেট থাকে, আপনি মোটা হয়ে যাবেন, শারীরিকভাবে অসুস্থ হবেন, আপনি এখন থেকে চিড়া খাবেন, ও কিন্তু বলবে হ্যাঁ ভালো, তাই তো আসলে চিড়া খাওয়া উচিত। কিন্তু ওকে যখন চিড়াটা দিবেন তখন কিন্তু সে খাবে না, সে কিন্তু বাজার থেকে চাল কিনে ভাত খাবে। তার মানে কি, আমাদের দেশের সোশিও কালচার ফুড বিহেভিয়ার বলতে আমরা ভাত খাওয়াটাকে প্রাধান্য দিই। তার মানে চাল চিড়ার আইডিয়াটা খুব ভালো হলেও আপনি ফেল করবেন। স্টার্ট আপের ক্ষেত্রে আইডিয়া ভালো হলে হবে না, যেই দেশে আমি স্টার্ট আপটা স্টার্ট করব ওই দেশের কালচারটা আমাকে বুঝতে হবে। সেটা কি প্রপার সিলেকশন বুঝাচ্ছেন আপনি? আমরা যারা ওই সময় শুরু করেছিলাম শখ করে শুরু করেছিলাম, সো ওই আইডিয়া সিলেকশনটা হয়তো রং ছিল। বাট এখন তো অনেকেই ভালো করছে, চিন্তা ভাবনা করে এগোচ্ছে, গোয়িং গুড। আপনার নেক্সট পার্কে যখন আপনার ফেলিয়ারটা হলো, আপনি কতটুকু গ্যাপ নিয়েছেন আপনার নেক্সট স্টার্ট আপের জন্য? লাইক আমি যতটুকু জানি মাইন্ড শেপার, হুইসেল, আরো কয়েকটা আপনার স্টার্ট আপ বিজনেস আছে। একটা গ্যাপ নিয়েছি বিকজ কেমন একটা গ্যাপ ছিল? করোনার একটা গ্যাপ তো ছিলই, আফটার দ্যাট আরো প্রায় 1-1.5 বছর গ্যাপ ছিল। দেন আমি ফিল করার চেষ্টা করলাম যে আসলে আমার স্ট্রেংথটা কোথায়। তখন দেখলাম যে আমার স্ট্রেংথ হচ্ছে, যেহেতু আমি টেকনোলজিতে পড়াশোনা করি, টেকনোলজি নিয়ে জব করি, টেকনোলজি নিয়ে বিজনেস করি, এবং আমার কমিউনিটিটাও টেক বেস। তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমার এমন কোন স্টার্ট আপ নিয়ে কাজ করা উচিত যেটা টেকনোলজিকে সাপোর্ট করে। দেন আমরা হচ্ছে মাইন্ড শেপার, আমরা একটা স্টার্ট আপ স্টার্ট করি যেটা হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কাজ করে। কাউন্সিলিং কিন্তু তারা ফিজিক্যালি আসতে চায় না সোসাইটির কারণে, কারণ আপনাকে যদি কেউ কাজী অফিস থেকে বের হতে দেখে ভাববে আপনি মানে বিয়ে করে আসছেন। সেম টু আপনাকে যদি কোনো মেন্টাল ক্লিনিক থেকে বের হতে দেখে ভাববে ও মানে পাগল। সো ওই জায়গা থেকে আমরা চিন্তা করলাম অনলাইনে যদি জিনিসটা হয় তাহলে অনেকে কমফোর্ট থাকে এবং অনেকে পরিচয় গোপন রেখে কাউন্সিল বা অ্যাডভাইজিং নিতে চাই। সো আমরা এটা অনলাইনে শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ আমরা এখন বাংলাদেশে টেলিসাইকিয়াট্রি সার্ভিস দিচ্ছেন আপনারা? হ্যাঁ, অনেকটা আমরা ফিজিক্যালিও দিচ্ছি, বাট ফোকাস অন টেলিসাইকিয়াট্রি। মাইন্ড শেপার এখনো কাজ করছে। আমাদের কিন্তু টিজি জানেন, এটাতে কিন্তু সব ধরনের টিজি আছে, অর্থাৎ কিডসও কিন্তু তারও কিন্তু কনসালটেন্সি লাগে টু সিনিয়র সিটিজেন। সো আমরা কিন্তু কাজ করছি ফোকাসলি হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য। যেমন আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিতে আমাদের 2 জন সাইকোলজিস্ট হচ্ছে রেগুলার হচ্ছে ওখানে সার্ভিস দেয়, বিকজ আমরা চিন্তা করি যে স্টুডেন্টকে যদি এটাতে অ্যাওয়ার করা যায়, তার মানে ও তো কয়েকদিন পর ম্যাচিউর হবে, বিয়ে করবে, তার মানে ওর সংসারে এটাকে ও ইমপ্লিমেন্ট করতে পারবে। মানে বাবা হিসেবে বা মা হিসেবে তার সন্তানকে বলতে পারবে যে না, তোমার যদি ভালো না লাগে তুমি ইউ ক্যান টেক অ্যাডভাইস ফ্রম থার্ড পার্টি। অনেক সময় কিন্তু বাবা মার কাছ থেকেও কিন্তু বাচ্চারা কিন্তু অ্যাডভাইস নিতে কমফোর্ট ফিল করে না। সো ও তখন একটা তৃতীয় কোনো ব্যক্তি খোঁজে বা তার সাথে কথা বলতে চাই। আমরা ওই জায়গাটাই ফোকাস, এবং এটা আমরা অ্যাওয়ার করছি। এখন তো চাইল্ড অ্যাবিউজ অনেক বেশি বেড়েছে, তো সেক্ষেত্রে একটা থার্ড পার্টি থাকলে অনেক সময় হ্যাঁ, কারণ দেখা যায় যে বাবা মার কাছে গেলে হয়তো যে ভিকটিম ব্লেমটা আমাদের মধ্যে খুব কমন থাকে। সেই জন্য আপনাদের আরেকটা স্টার্ট আপ, সেটা হচ্ছে হুইসেল, সেটা নিয়ে যদি কিছু বলেন। হুইসেল হচ্ছে আমরা দেখেছি যে কিডস এডুকেশন নিয়ে খুব কম মানুষ কাজ করছে বাংলাদেশে। বাইরের দেশে কিন্তু প্রচুর ফোকাস হচ্ছে কিডস এডুকেশনটা নিয়ে। আমাদের দেশের এডুকেশনটা, অনলাইন এডুকেশনটা মোস্টলি শুরু হয় 6 থেকে, এবং এর উপরে আস্তে আস্তে টিজিটা বাড়ে। বাট আমরা যেটা করছি হুইসেল হচ্ছে একটা, আমরা এটাকে বলছি কিডস ওয়ান্ডারল্যান্ড। অর্থাৎ আমাদের এই প্ল্যাটফর্মে আসলে আপনি টেক বেস যত কোর্স সেটা আপনি পাবেন। কিরকম? লাইক দেখেন, ধরেন আপনার কিডস কোডিং, সো এটা আপনি এখানে পাবেন। ধরেন আপনার নার্সারির একটা বাচ্চা, ওকে কিন্তু এ ফর অ্যাপল শেখানো হচ্ছে বা অ্যান্ড শেখানো হচ্ছে। সো এই এ ফর অ্যাপল কিন্তু ধরেন আমার বাবাও পড়ে আসছে, আমার দাদাও পড়ে আসছে, আমিও পড়ে আসছি, আমার ছেলেও পড়ে। সো ওয়াই নট এ ফর অ্যাবাকাস, বি ফর ব্লুটুথ, সি ফর কম্পিউটার, ডি ফর ডেটা। সো আমরা বলছি এ ফর অ্যাপেলও পড়ুক, এ ফর অ্যাবাকাসও পড়ুক। সো ও হ্যাঁ, তো এরকম যদি আপনি 1000 বাচ্চাকে এটা লার্ন করান, ওখান থেকে হয়তো 2 জন বাচ্চা শুধু টেকের উপরে তার একটা ফোবিয়া তৈরি হবে,
সেই ছেলেটা বা সেই মেয়েটাই হয়তো আমাদের ভবিষ্যতে ইলন মাস্ক হতেই পারে। বাহ। সো আমাদের কনসেপ্ট হচ্ছে এইখানে হচ্ছে আমরা কিডস টেক এডুকেশন নিয়ে কাজ করব। আচ্ছা, হুইসেলের মূল লক্ষ্যটা এখানেই, সাথে আরো কিছু কাজ করছে নাকি? হ্যাঁ, কাজ করছে অলরেডি। আর সেগুলো কি আপনার যে নেক্সট ক্রাফট এটার সাথে কি বেসিক্যালি নেক্সট ক্রাফট এই স্টার্টআপ গুলোকে ফান্ডিং করছে। আচ্ছা, তাহলে নেক্সট ক্রাফট কি করছে? নেক্সট ক্রাফট হচ্ছে কমার্শিয়াল একটা আউটসোর্সিং কোম্পানি যেটা টেকনোলজি আউটসোর্স করে। আমরা প্রায় বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 26টা দেশের সাথে কাজ করি। আমাদের হচ্ছে কাস্টমাইজ যে কোনো সফটওয়্যারই আমরা করে থাকি এবং ফোকাস অন সাইবার সিকিউরিটি, এআই এবং জাভা বেস যে প্রোগ্রামগুলো আমরা অর্ডার পাই সেগুলো আমরা করে থাকি এবং ওয়ার্ল্ডের অনেক বড় বড় কোম্পানির সাথে আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি। তো বাংলাদেশেও বড় কর্পোরেটের সাথে আমরা কাজ করছি এবং এটা 2014 সালে এটা এস্টাবলিশ হয় এবং আলহামদুলিল্লাহ আমরা কাজ করে যাচ্ছি। বাইরের যে টেক জায়ান্ট কোম্পানিগুলো হয়তো বাংলাদেশেও এক সময় তৈরি হবে। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় টেক জায়ান্ট আছে। এখন টেক কোম্পানির আমাদের একটা ইন্টেনশন হচ্ছে আমরা আসলে ফোকাসড না, মানে আমরা পাবলিসিটি কম করি। কোম্পানির ব্যাকগ্রাউন্ডে যদি তারা টেকনোলজি বেস হয় তারা আরো ইন্ট্রোভার্ট হয়। আচ্ছা, সো দেখা যায় যে আসলে আপনারা মার্কেটে জানেনই না যে আসলে কারা টেক নিয়ে কাজ করছে। বাট এখন একটু চেঞ্জ হচ্ছে। আমরা ফোকাস, আমরা চাই যে হ্যাঁ আমরা জানাই অন্যরা, ইয়াং যারা আছে তারা যেন ইন্সপায়ার হয়ে আসে টেক বিজনেসে। আপনি ফাউন্ডার এন্টারপ্রেনার ক্লাবের, যে ক্লাবটাতে আপনি অসংখ্য এন্টারপ্রেনারকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছেন। আপনার মতো বিজনেস করছেন এমন কাউকে পেয়েছেন কি? আমার থেকে অনেক অনেক ভালো আছে, বিকজ আমি আসলে আমার নিজের সফটওয়্যার কোম্পানিতেও আমি আমার প্যাশনের জায়গাটা একটু চেঞ্জ করে ফেলেছি আমার ব্যক্তিগত লাইফে। এন্টারপ্রেনার্স ক্লাবের কথা যদি বলি, সেটা হচ্ছে যে আমরা যখন 2014 যখন বিজনেসটা স্টার্ট করলাম, তো স্বাভাবিকভাবে টিভির বিজনেস যারা করে, মিডিয়ার বিজনেস যারা করে, তাদের কিন্তু সার্কেলটা হয় মিডিয়া রিলেটেড। বা ধরেন প্লাস্টিক বিজনেস যারা করে তাদের কিন্তু সার্কেলটাই হয়, দেখবেন যে অন্যান্য প্লাস্টিক ইন্ডাস্ট্রির মানুষদের সাথে। সো আমরা যখন আইটি বিজনেস শুরু করলাম, আমাদেরও দেখা যাচ্ছে কলিগ, ফ্রেন্ড যার সাথেই পরিচয় হয়, কারণ ওই কমিউনিটিতেই তো বসি, ওই জায়গাটাতে সব আইটি বিজনেস যারা করে তারাই আসে। তো তারা কিন্তু আমার কম্পিটিটর, ওয়েল উইশার না অনেক সময়। তো এবং আমি তাদের কাছে কিছু লার্ন যে খুব একটা করতে পারি তা না, দেখা যায় যে অলমোস্ট আমাদের সেম নলেজ, হয়তো একটু বেশি জানে, আমি একটু কম জানি। তখন আমরা চিন্তা করলাম এমন একটা প্ল্যাটফর্ম যদি করা যায় যেখানে সব ধরনের বিজনেসের পিপলরা আসবে। সো সেটার এই কনসেপ্ট থেকে আমি হচ্ছে এন্টারপ্রেনার্স ক্লাব নামে একটা ক্লাব স্টার্ট করি। সাপোজ আপনার ধরেন আমার একটা অফিস ইন্টেরিয়র করব, সো আমি কিন্তু আমার ক্লাবে যদি পোস্ট দেই যে আমি একটা ইন্টেরিয়র ডিজাইনার খুঁজছি, সাথে সাথে কিন্তু একজন রিপ্লাই দিবে। আবার কেউ যদি বলে যে আমার একটা সফটওয়্যার করতে হবে, আমি কিন্তু রিপ্লাই দিতে পারি। তার মানে কিন্তু মাল্টিপল বিজনেসম্যানদের একটা জায়গা এন্টারপ্রেনার্স ক্লাব। অ্যাকচুয়ালি আমরা কথা বলবো এই ক্লাব নিয়ে, আমরা আপনার অফিসটা একটু দেখতে চাই। ইজ ইট পসিবল? হ্যাঁ প্লিজ। হ্যাঁ প্লিজ। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ক্রিয়েটিভ সেকশন। এটা আমাদের যে কোনো একটা কাজ হলে আমাদের এই টিমটা হচ্ছে আর&ডি করে প্রোডাক্ট আমরা আগে ডিজাইন করি, এখানে বোর্ডে আঁকি, আমরা নলেজ শেয়ারিং করি, দেন হচ্ছে এটাকে একটা প্রোটোটাইপিং করি, দেন আমাদের হচ্ছে আমরা এই সেকশনে চলে আসি। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কোর ডেভেলপমেন্ট টিম। যখন এই প্রোটোটাইপটা ক্লায়েন্ট ফাইনাল করে যে হ্যাঁ তার ডিজাইন ওকে, ফাংশনস গুলো ওকে, দেন হচ্ছে এই টিমটা হচ্ছে আমাদেরকে তখন কোর ডেভেলপমেন্টটা করে। এখন বর্তমানে নেক্সট ক্রাফটে কতজন এমপ্লয়ি কাজ করছেন? এখন আমাদের ইন্টারন্যাশনাল লোকাল মিলে প্রায় 70 পিপল আমাদের সাথে কাজ করছে। এখানে কাজ করছেন। বাংলাদেশে কত? বাংলাদেশে 65 এর মতো। 65 এর মতো। আর রিমোটলি আছে আরো 5 জন আছে। আরো 5 জন তারা কাজ করছে দেশের বাইরে থেকে কাজ করছে। তারা বাইরে। তো কিন্তু মেইন কাজগুলো সব এখান থেকে পরিচালিত হয়, লাইক আপনার মাইন্ড শেপার, হুইসেল, সেগুলো আপনারা মেইনলি পরিচালনা করেন নেক্সট ক্লাব থেকে। রাইট। তো আমার মনে হচ্ছে যে অফিস আওয়ারটা শেষ, আমরা বাইরে গিয়ে একটু কথা বলি। হ্যাঁ প্লিজ আসেন। ক্লাব নিয়ে কথা বলছিলেন, অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছেন এই ক্লাব,
ঠিক কত সালে শুরু করেছিলেন? ই ক্লাবটা যদি আমরা ধরি আনঅফিশিয়ালি 2017 সালের সেপ্টেম্বর মাসে শুরু করি, জাস্ট ফেসবুকে, যে আমরা কারা কারা অন্যান্য বিজনেসের সাথে কানেক্টেড হতে চাই সেই হিসাবে। বাট উই গট রেজিস্ট্রেশন 2018 4th অক্টোবর। কতজন মেম্বার আছে? এখন মোর দ্যান 700 প্লাস হচ্ছে আমাদের রেজিস্টার্ড মেম্বার, ফাউন্ডার মেম্বার আছে প্রায় 100 জন। আপনি তো প্রেসিডেন্টও ছিলেন। আমি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, প্রথমবার আমি ছিলাম। প্রেসিডেন্ট হিসেবে আপনার কি মনে হয়? এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল সাংগঠনিক হিসেবে। আমার নিজের অনেক এক্সপিরিয়েন্স এখান থেকে পেয়েছি, অনেক ভুল করেছি, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, এটা যেমন একটা পার্ট। সেকেন্ড হচ্ছে আমরা কিছু নারী উদ্যোক্তাকে আমি মনে করি যে তাদের আউট অফ দ্য বক্স চিন্তা করার সুযোগ করে দিয়েছি। আমাদের দেশে কি হয়, একটা ফিমেল, বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলির ফিমেলরা আচ্ছা বিজনেস করতে গেলে কিন্তু মোস্টলি তারা ক্লথিং বিজনেস করে, শাড়ি কিনবে বা জামা বানাবে, ফেসবুকে পোস্ট দিয়ে বিক্রি করবে। বাট তাদেরকে আমরা বোঝাতে চেষ্টা করি যে ওয়াই নট টেকনোলজি বিজনেসে কেন ফিমেলরা আসবে না। মেয়েরা কি আসছে এখন? হ্যাঁ, অনেক ফিমেলরাই কিন্তু এখন চিন্তা করে, তারা করছে। হ্যাঁ চিন্তা করে, অনেকেই আসছে। কেন তারা ট্যুরিজম বিজনেসে আসবে না? যেমন আমাদের এখানে অনেকেই আছে যে তার রিসোর্ট আছে, তার হাউস বোট আছে, আইটি বিজনেস দিয়েছে, অনেক আছে। নতুন উদ্যোক্তাদের জন্য আপনারা কি কিছু করেন? আমাদের ক্লাবে দুটো প্রজেক্ট আছে, তার মধ্যে অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে প্রসার। প্রসারের মাধ্যমে আমরা যেটা করি, স্পেশালি নারী উদ্যোক্তাদেরকে আমরা উইদাউট ইন্টারেস্ট এবং উইদাউট সার্ভিস চার্জে আমরা একটা ফাইন্যান্স করে থাকি। সাপোজ আপনি হয়তো শাড়ির বিজনেস করেন, আপনি বিজনেসটাকে এক্সপান্ড করতে চাচ্ছেন। এক্সপান্ডটা কি, আপনার তো একটা অফিস লাগবে, একটা ল্যাপটপ লাগবে, বা কিছু ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। সো দেখা যায় যে একটা ছোট্ট একটা ব্যবসায়ী, সে যদি লোন নেয় এনজিও থেকে বা ব্যাংক থেকে লোন নেয়, তখন কিন্তু তাকে একটা ইন্টারেস্ট পে করতে হয়। তো 10 থেকে 15% যদি সে প্রফিট করে, তাহলে 4 থেকে 5% তার অপারেশন কস্ট যাওয়ার পরে যদি আবার 10% সে ইন্টারেস্ট দেয়, আলটিমেটলি সে কিন্তু ওই বিজনেসটাতে ভালো করে না, সে কিন্তু ফেল করে। আমরা যেটা করি, 25,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত তাকে উইদাউট ইন্টারেস্টে আমরা একটা ফাইন্যান্স করে থাকি। আচ্ছা, সেটা কতদিনে ব্যাক করতে হয়? এই টাকাটা এটা ডিপেন্ড করে, এটা আমাদের একটা টিম আছে, ওরা অ্যাসেসমেন্ট করে। এই টাকাটা কখনো 6 মাস, কখনো 3 মাস, কখনো 1 বছর, কখনো 2 বছর, এর মধ্যে টাকাটা ব্যাক করতে হয়। কিন্তু মূল টাকাটা, এটার সাথে কোনো অ্যাডিশনাল টাকা দিতে হয় না। এটা আবার শুধুমাত্র আমাদের ক্লাবের মেয়ের নারী উদ্যোক্তারাই পেয়ে থাকে। আরেকটা আছে যে ভিন্নতার মাধ্যমে যেটা করি, অনেকে কিন্তু একটু ইন্ট্রোভার্ট ফিমেলরা আছে, অনেকে কিন্তু ব্যবসা করে কিন্তু ফ্রন্টে আসতে চায় না, মার্কেটিং করতে চায় না, ব্র্যান্ডিং করতে চায় না, পাবলিসিটি করতে চায় না। তাদের জন্য আমাদের এই ভিন্নতা প্ল্যাটফর্ম, এখানে সে তার প্রোডাক্ট তৈরি করে দিবে, ভিন্নতা তার হয়ে এই প্রোডাক্টটাকে প্রমোশন করবে, ব্র্যান্ডিং করবে, মার্কেটিং করবে। এখানে ক্লাব ওই ভিন্নতা প্রজেক্টের মাধ্যমে ক্লাব একটা ছোট্ট একটা ইনসেনটিভ রেখে দেয়, বাট আলটিমেটলি কিন্তু সে উপকৃত হয়। তার মানে আপনি যদি একটা বিজনেস করতে চান, আপনার যদি রিয়েলি সেটা মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট হয়, আপনাকে ব্র্যান্ডিং এ আমরা হেল্প করছি, এবং এই প্রোডাক্টটা যদি ভালো সেল হয়, সেটার জন্য যদি কোনো ফাইন্যান্স লাগে, সেটাও কিন্তু ক্লাব তাকে প্রোভাইড করছে। এইভাবে আমরা চেষ্টা করছি। কতজনকে এভাবে? আমার জানা মতে প্রায় মোর দ্যান 20 উইমেনকে আমরা এই টোটাল 5 বছরে ফাইন্যান্স করেছি। কারণ আমাদের তো ফলো আপ করেছেন যে তারা কি করছে, এখন ফেল করছে, ভালো করছে, আবার নিচ্ছে, চেষ্টা করছে। কারণ আপনারা সবাই জানেন যে করোনার একটা গ্যাপ ছিল অনেকেরই, সো ওই গ্যাপটা আসলে এখনো অনেকে কভার করতে পারে না। কিন্তু কোভিড এর সময় কিন্তু অনলাইন বিজনেসটা কিন্তু কিছুটা প্রমোটেড হয়েছে, কি মনে হয় আপনার? আমরা দুইটা বিজনেসকে আমরা কিন্তু সাপোর্ট করি না। একটা হচ্ছে আপনার প্রোডাক্টটা যদি নন বাংলাদেশি হয়, অর্থাৎ আপনি পাকিস্তানি প্রোডাক্ট বা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এনে ডিরেক্টলি বিক্রি করছেন, সেটাকে আমরা প্রমোট করি না। আপনার প্রোডাক্টটা হতে হবে হ্যান্ডমেড বাংলাদেশি প্রোডাক্ট। ওয়াও, সো ওইটা কিন্তু কোভিড এর সময় কিন্তু করতে পারে, দেশজ জিনিস। আচ্ছা আচ্ছা, আপনার কাজের কথা অনেক শুনেছি। আপনার বেড়ে ওঠাটা কোথায় ছিল? আপনার ছোটবেলার গল্পটা একটু শুনবো। আমার বেড়ে ওঠাটা হচ্ছে আপনার আজিমপুর এলাকাতে। আমার বাবা একজন সরকারি শিক্ষক ছিলেন, সো সরকারি যে আজিমপুর কোয়ার্টারটা, ওখানে আমার বেড়ে ওঠা। কলেজ কোথায় ছিল? কলেজ ছিল ঢাকা কলেজ, আমার স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাব। সো ওই গভর্নমেন্ট ল্যাবরেটরি, ঢাকা কলেজ, ওই ঢাকা ইউনিভার্সিটি, সব কিছুই ওখানেই বেড়ে ওঠা, ওখানেই বড় হওয়া। এই জাস্ট বাসা চেঞ্জ, হয়তো এই বাসা থেকে ওই বাসা, যেটা হয় ওই গন্ডির মধ্যেই ছিলাম। আচ্ছা, চাকরি জীবনের এমন কোনো কিছু কি মনে হয় যে আপনার এই এন্টারপ্রেনারশিপে খুব বিগ একটা ইমপ্যাক্ট ফেলেছে?
হ্যাঁ, ইম্প্যাক্ট ফেলেছে, বিকজ আমি যখন জবে ঢুকি আমি একটা জিনিস ফলো করতাম, সেটা হচ্ছে আমি কখনো আমার বসের আগে বের হতাম না। আমি আমাদের কমিউনিটিতে আমি খুব ভালো প্রোডাক্ট ডিজাইনার হিসেবে পরিচিত। প্রোডাক্ট ডিজাইনার লাইক দিস, শাড়ির প্রোডাক্ট ডিজাইন এই টাইপের কনসেপ্ট না, লাইক একটা আইডিয়াকে কিভাবে এক্সিকিউশন করা যায়। আচ্ছা। সো আমার বস যার আন্ডারে আমি কাজ করতাম বাংলা লিংকে যখন ছিলাম, উনি আমাকে প্রেজেন্টেশন গুলো করতে দিত বা উনি আমাকে কিছু রিপোর্ট করতে দিত, এটা আমি বাসায় নিয়ে আসতাম, এটা আমি করতাম। করতে যে আমার কিন্তু অনেকগুলো আইডিয়া ক্রিয়েট করতে হতো, আচ্ছা। যেটা আমার আসলে টিল নাও আমার এন্টারপ্রেনারশিপ লাইফে এটা আমার কাজে লাগে। সো আমি নিজেই অ্যাসেসমেন্ট করতে পারি, ফিজিবিলিটি টেস্ট করতে পারি, প্রোডাক্ট ডিজাইন করতে পারি, যেটা আসলে আমার পুরাটাই আমার আসলে জব লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি নিয়েছি। দেশের বাইরে পড়াশোনা করেছেন, থাকেননি কেন? এখনো সুযোগ আছে, ভালো লাগে না তাই। দেশটা ভালো লাগে? অবশ্যই ভালো লাগে বলেই তো আছি। প্রেফারেন্সের জায়গাটা দিন। হ্যাঁ, প্রেফারেন্সের জায়গাটা আচ্ছা, থাকে। আচ্ছা। ভালো লাগার জায়গাটা আছে অবশ্যই, ডেফিনেটলি। আমরা একটু বসে কথা বলি, হ্যাঁ, চলো। please। অনেক ব্যস্ততা, এর মধ্যে লেখালেখি করেন। আমি অবশ্যই শুরুতেই কিন্তু বলেছি যে আপনি একজন আইটি স্পেশালিস্ট, অথর, লেখালেখি করেন আর এন্টারপ্রেনার। আপনি বই লিখেছেন 4টা, সেটা হচ্ছে উদ্যোক্তার উচ্চাকাঙ্ক্ষা, 2019 সালে সেটা মনে হয় পাবলিশড হয়েছে। বাংলাদেশের সেকেন্ড যে বই সেটা হচ্ছে বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেম ও ভবিষ্যৎ, সেটা 2020 সালে পাবলিশড হয়েছে। তারপরে চ্যাট জিপিটি এবং ভবিষ্যতের উদ্যোগ, আধুনিক এআই ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তাদের প্রস্তুতির পথ। চতুর্থ যেটা সেটা হচ্ছে সাইবার সিকিউরিটির জাদু, ক্লিক করার আগে ভাব। বই লেখার চিন্তাটা কেন মাথায় আসছে আর সময়টা কিভাবে পান? কারণ আপনি আমার জানা মতো অনেক ব্যস্ত একজন মানুষ। টাইম ম্যানেজমেন্ট যদি আপনি শেখেন সবই সম্ভব। বইটা যে দুটো বইয়ের কথা প্রথমে বললেন তখন ফ্রি ছিলাম, এখন একটু ব্যস্ততা বেশি, এজন্য লেখালেখি হচ্ছে না। আমি যখন এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করি তখন বেশ কিছু প্রবলেমে পড়ছিলাম যে কার কাছ থেকে গাইডেন্স নিব। আমি আগেই বলেছি যে আমাদের সময় কিন্তু এত মেন্টরিং ছিল না, এখন স্টার্টআপ যত মেন্টর পায় আমাদের সময় কিন্তু ছিল না। সো আমি একদিন হচ্ছে নিউ মার্কেটে খোঁজাখুঁজি করলাম বই, তারপরে নীলক্ষেতে খুঁজলাম এন্টারপ্রেনারশিপের উপর কোনো বাংলা বই আছে কিনা। তো হাতে গোনা 2-4টা বই পেলাম, ম্যাক্সিমাম ইংলিশ বই। সো আমরা তো বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে আসছি, ইংলিশ এত ভালো বুঝি না। সো আমি চিন্তা করলাম যে না, তাহলে আমি আমার যে এক্সপিরিয়েন্স সেগুলা নিয়ে যদি একটা বই লিখতে পারি, সো এই বইটা হয়তো আরেকজন যখন এন্টারপ্রেনারশিপ জার্নি স্টার্ট করবে তার জন্য হয়তো সুবিধা হবে। তো বইটা যখন এটা নিয়ে আইডিয়া নিয়ে চিন্তা করলাম যে এই ধরনের জিনিস লিখবো, যে একজন উদ্যোক্তার উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে, তাহলেই তো সে উদ্যোক্তা হতে পারবে। আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, এবং সেই উচ্চ আকাঙ্ক্ষা করতে যে সে কি কি ভুল করে বসতে পারে, আচ্ছা, তাই না? সো সেই ভুলগুলোর সলিউশন হ্যাঁ, ওখানে আমার বইয়ের চেষ্টা করেছে আমার অভিজ্ঞতা থেকে যে কি কি হতে পারে এবং এগুলা না করার জন্য কি কি করা উচিত এবং এগুলা হয়ে গেলে কি করা উচিত। আমার লেখালেখির অভ্যাস ছিল, আমার ইন্টারন্যাশনাল জার্নালেও আমার প্রায় 5টা আর্টিকেল পাবলিশ হয়েছে। ছোটবেলাতেও আমি লেখালেখি করতাম, শিক্ষক ফ্যামিলির ছেলে। আমি যেটা দেখেছি, বেস্ট সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন 2017 সালে, তারপর নবীন উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন 2018 সালে, দেন মেন্টর বিহাইন্ড অ্যাওয়ার্ড পেয়েছেন 2021 সালে, আর নেক্সট জেনারেশন ইন্টারন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2022 সালে, সেটা নেপাল থেকে পেয়েছেন। এছাড়া আরো অসংখ্য সম্মাননা আমি দেখেছি, কারণ আমি যেখানে বসেছিলাম আপনার অফিসের, আমার পেছনটাতে অনেকগুলো ক্রেস্ট ছিল। কি ভালোবাসেন সবচেয়ে বেশি? আমি এই মুহূর্তে কাজকে ভালোবাসি, বিকজ আমার কাছে আমার ফ্যামিলির পরে মনে হয় আমার অফিসটা হচ্ছে আমার ফ্যামিলি থেকেও বেশি ইম্পর্টেন্ট। আমার এবং আমার পার্টনারের দ্বারা এই যে 70-80 জনের একটা ফ্যামিলি চলছে বা আমরা তাদেরকে মেনটেন করতে পারছি, এটা মনে করি আল্লাহর একটা বিশেষ রহমত, এবং এই রহমতটা আমি ধরে রাখতে চাই এবং বাড়াতে চাই। আর সবচেয়ে বড় কথা, একজন বিজনেসম্যানকে নাকি কতটুকু লয়াল সেটা জানা যায় তার বিজনেস পার্টনার। সে যদি বারবার চেঞ্জ করে, দ্যাট মিন্স there must be some problem. Don't you think that? হ্যাঁ, আমি যেটা যাকে নিয়ে আমি ব্যবসা শুরু করেছি বা যিনি আমার সাথে ব্যবসা শুরু করেছে, টিল নাও আমরা পার্টনার, এবং মোর দেন পার্টনার, মোর দেন ব্রাদার,
মোর দ্যান সামথিং। আমি ফিল করি আই এম ব্লেসড যে এরকম একজন পার্টনার আমি কত আমার পাশে বছর ধরে পেয়েছি। সেই পার্টনারশিপটা? আমাদের ফ্রেন্ডশিপ প্রায় মোর দ্যান 20 ইয়ার্স, আর ব্যবসা তো করছি 2011 সাল থেকে। আইসিটি অলিম্পিয়াড, আচ্ছা। এবং আপনি সেটা সিইও প্লাস ফাউন্ডার, সেটা নিয়ে একটু বলবেন? মানে সেটা কি সব বয়সীদের নিয়ে করছেন নাকি কোনো এজ গ্রুপ আছে, পিজি গ্রুপ আছে? আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশটা হচ্ছে একটা বাংলাদেশের একটা ন্যাশনাল বেস আইসিটি এডুকেশন কম্পিটিশন। এটা হচ্ছে 5 বছর বয়স থেকে 35 বছর বয়সের যে কেউ এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে, ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত। এটার পিছনের গল্পটা হচ্ছে আমরা যখন চাকরির বাজারে যখন আমরা ইন্টারভিউ নেই, দেখে অনেক ভালো ভালো রেজাল্টের সিভি আসে, বাট দেখি যে আসলে সেই ডিপ নলেজটা নাই। একটু আর&ডি করে দেখলাম যে প্রাইমারি লেভেল থেকে আসলে আপনার এই আইসিটি শিক্ষাটাকে প্রমোট করা হচ্ছে না। সো আমরা গভর্নমেন্টের সাথে চিন্তা করলাম আমরা একটা ইনিশিয়েটিভ রান করব যেখানে টেকনোলজি এডুকেশনটাকে প্রমোট করা হবে। এবং এখন টেকনোলজিটা দেখেন এমনভাবে এগিয়ে গেছে, আপনি কোন সাবজেক্ট থেকে পড়ে আসছেন এটা তো ফ্যাক্ট না। আমি যতটুকু আপনি যেখানে ইনভলভ আছেন সেটা জানি যে সেখানেও কিন্তু আপনাকে সফটওয়্যার নিয়ে কাজ করতে হয়। তো আপনি মেডিকেলে পড়েও সফটওয়্যার নিয়ে কাজ করতে হচ্ছেন। ইসলামিক স্টাডিজের যেই ছেলেটা পাশ করবে সেটা বড় কর্পোরেটে চাকরি পেতে পারে, তাকে কিন্তু সব সফটওয়্যারই কাজ করতে হবে। সো বেসিকটাই সে জানে না। সো তাদের জন্য হচ্ছে আমরা ওই ধরনের সাবজেক্টগুলোকে আমরা প্রমোট করছি, শেখাচ্ছি ফ্রিতে। 21টা সাবজেক্ট একদম ফ্রিতে আমরা শেখাই, শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য একটা মিনিমাম চার্জ, এটা এখন 300 টাকা। ফাইনাল এক্সামের পর কি হবে? আমাদের গালা রাউন্ডটা হয় প্রতি সিজনে, গালা রাউন্ড হয়। এখন সিজন 2 চলছে, সিজন 2 এর গালা রাউন্ড হচ্ছে 24শে মে। এই গালা রাউন্ডে আমরা প্রতিটা ক্লাস থেকে টপ 3 অর্থাৎ চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, এদেরকে আমরা টোটাল 39 জনকে আমরা দেশ সেরা আইসিটি চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা দেই। তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেই, তাদেরকে বিভিন্ন ইন্সপায়ার করার জন্য তাদের ইন্টারন্যাশনাল ট্যুর থাকে, লোকাল ট্যুর থাকে, এডুকেশন ইন্স্যুরেন্স থাকে, হেলথ ইন্স্যুরেন্স থাকে, বিভিন্ন কোর্স ফ্রি দেই। এবং এই ফ্রিগুলো আমরাও দেই না, আমাদের সাথে কিন্তু অনেক আইটি কোম্পানি আমাদেরকে হেল্প করে। সব এজ গ্রুপের জন্যই কি আপনাদের অ্যাওয়ার্ডটা সেম নাকি? সব ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ফাইন্যান্সিয়াল এবং অন্যান্য ফ্যাসিলিটি সেম। শুধু ইউনিভার্সিটি ক্যাটাগরির যে 2 জন চ্যাম্পিয়ন তাদেরকে ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়া হয়। ভেরি গুড ইনিশিয়েটিভ, ভেরি গুড ইনিশিয়েটিভ। অ্যাকচুয়ালি আমার এখানে যে গেস্টরা আসেন আমি তাদের নিয়ে একটা র্যাপিড ফায়ার করি। আপনি যেহেতু আইটি স্পেশালিস্ট, আপনার কাছে টেক স্কিলসটা বেশি ইম্পর্টেন্ট আর লিডারশিপটা বেশি ইম্পর্টেন্ট? লিডারশিপ। লিডারশিপ। হু আর ইউ ইন ওয়ান ওয়ার্ড? এন্টারপ্রেনার। স্টার্টআপ ফাউন্ডার নাকি সমাজ সংস্কারক? সমাজ সংস্কারক অনেক বড় শব্দ, আমি মনে হয় না ওই যোগ্যতা রাখি। স্টার্টআপ ফাউন্ডার হয়ে যাবে এক সময়। ইলন মাস্ক অর জ্যাক মা, who inspires you more? Elon Musk. Would you do what you believe what in I or believe. what's trending? What I believe. What you believe that you do first. First. Okay, fine. What are 3 things always on your desk? ফোন, হ্যাঁ? আমার ওয়াচ, আর আমার একটা নোটপ্যাড থাকে। If you could time travel, which era would you go to? আমার কলেজ লাইফ। আপনি সাকসেসকে কিভাবে মেজার করেন? স্যাটিসফ্যাকশন। তরুণদের জন্য যদি একটা হ্যাশট্যাগ দিতে হতো, কি হ্যাশট্যাগ দিতেন? লার্ন বিফোর ইউ ডু। 20 বছর পর ঠিক কোথায় দেখতে চান নিজেকে? 20 বছর পরে আসলে এখনো ওইভাবে চিন্তা করি নাই, যে মানে আমার ওরকম কোনো ইচ্ছা নাই যে আমি অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হব বা অনেক বড় ব্যবসায়ী হব বা অনেক টাকা হবে, এরকম কিছু না। বাট আমি যেই স্টার্ট আপগুলোকে রান করছি, আমি যে স্টার্ট আপগুলোকে মেন্টরিং করছি, আমি চাই তারা একটা বেজ লেভেলে যাক। এটা হচ্ছে আমার 20 বছর পরের ইচ্ছা। আপনি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন? তাদেরকে নিয়ে স্বপ্নটা দেখি। যেমন ধরুন আমার নেক্সট পার্ক, যেটা আমার ফার্স্ট ফেইলিওর, নেক্সট পার্কে আমাদের প্রায় 23 জন স্টাফ ছিল। সো আমি যখন নেক্সট পার্কটা বন্ধ করে দিই, স্বাভাবিকভাবেই কিন্তু আমার ফুল স্টাফগুলোকে আস্তে আস্তে ক্লোজ করতে হয়েছে। আমি চাই না আমার কোনো স্টার্ট আপ ক্লোজ হোক, আমার কোনো ইনিশিয়েটিভ। আমি নট অনলি আমার নিজের স্টার্ট আপ, আমি কিন্তু প্রায় 8 থেকে 10টা স্টার্ট আপে আমি ফান্ডিং করি, আমি মেন্টরিং করি। সো আমি চাই আমি যেসব ইনিশিয়েটিভের সাথে ইনভলভ হব সেগুলো যেন ভালো করে। এটা আমার 20 বছর পরের ইচ্ছা। যদি সুযোগ হয় একটা বিজনেস যদি করতে চান, সেটা কি? আমার আরেকটা বিজনেস, এটা পাবলিকলি বলা ঠিক হচ্ছে কিনা জানি না, আইডিয়া তো ফ্লাশ হয়ে যাচ্ছে আপনার কারণে। সেটা হচ্ছে আমার অটিজমের যেই বাচ্চারা আছে ওদের নিয়ে আমার একটা
মেটা স্কুল দেওয়ার ইচ্ছা, অর্থাৎ আচ্ছা। ও যেন সকল সুবিধা সম্পন্ন একটা স্কুলের ফ্লেভার পায়, লার্নিংটা যেন ঠিক হয়। লার্নিংটা যেন ঠিক হয়। কারণ অনেক আচ্ছা। বাংলাদেশেও বিশ্বের অনেক আছে যাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে, বাট তারা হয়তো একটা ভালো স্কুলে দিতে পারে না, তাদেরকে অটিজম স্কুলে দিতে হয়। সো আমি এমন একটা প্রোডাক্ট ডেভেলপ করতে চাই যে ঘরে বসে মেটাভার্স দিয়ে সে সম্পূর্ণ স্কুলের ফ্লেভারটা সে মানে পাবে। আপনি কি শুধু এডুকেশনটার কথা বলছেন? কারণ এসব বাচ্চাদের কিন্তু কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, তারপর ইমোশনাল থেরাপি, অনেক কিছু কিন্তু যুক্ত এটার সাথে। যুক্ত। সো আপনি হচ্ছে ওদের লার্নিংটা এনশিওর করতে চান। এনশিওর করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যদি আমাদের এই আলোচনা শুনে কেউ যদি ইন্সপায়ার হয়, আমার সেখানে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল টাইম। সুপ্রিয় দর্শক, কর্পোরেট ডেইলি আজ এই পর্যন্ত। আমরা আজকে কথা বলছিলাম এমন একজন এন্টারপ্রেনারের সাথে যিনি স্বপ্ন দেখেন তথ্য প্রযুক্তি নিয়ে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে। আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী পর্বে। চোখ রাখুন বিজনেস ডেইলির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।